হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখতে চলেছি শেখ মুজিবের অবৈধ সম্পদ সম্পর্কে। তো ছোট্ট কাল থেকে আমরা শুনে এসেছি, তার গুণগান করে এসেছি যে সে একজন ভালো মানুষ, সে দেশের জন্য অনেক ভালো কাজ করে এসেছে, এই সমস্ত কিছু আমরা শুনে এসেছি। তবে তার কালো অধ্যায় সম্পর্কে আমরা কেউ কিন্তু অবগত নই, বা সেই জিনিসটা নিয়ে আলোচনাও খুব বেশি করা হতো না, একরকম ভয়ে বা কিছু একটা হবে। সো আজকে যখন এই ভিডিওটা আমার সামনে আসলো, আমার মনে হলো যে সাধারণ মানুষের এই সম্পর্কে কিছু জানা দরকার আছে। তো তার সম্পর্কে আমাদের জানতে অনেকই বাকি রয়েছে। আর যখন থেকে দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া হয়েছে, তখন থেকে তাদের বাবা মেয়ের অনেক কুকীর্তি কিন্তু আমাদের সামনে চলে এসেছে, আমরা দেখেছি। আর ভবিষ্যতে হয়তো আরো এমন কিছু আসবে যেটা আমরা হয়তো তার জন্য প্রস্তুত না। তো আমরা প্রথমে ভিডিওটা দেখবো, তারপরে সেই মানুষটার সম্পর্কে কথা বলবো। ওকে, চলো দেখে নেওয়া যাক। শেখ মুজিবের মৃত্যুর পরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কি কি পাওয়া গেছিল, এটা আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ের দ্বিতীয় খণ্ড লেখার গবেষণার একটা অংশ। আমার বইটা শুরু হবে 1975-এর 15ই আগস্টের সকাল থেকে। ধানমন্ডি ৩২ নম্বরের জব্দ তালিকা সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। একজন রাষ্ট্রপ্রধান ঠিক কেমন জীবনযাপন করতেন সেটা এই জব্দ তালিকা থেকে অনুমান করা যায়। 1975-এর 15ই আগস্ট হত্যাকাণ্ডের পরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সব মালামালের একটা তালিকা করে সেটা জব্দ করা হয়। এই তালিকা ছিল মোট ৭১ পৃষ্ঠা। সত্যি ৭১ পৃষ্ঠা? কত কি পাওয়া গিয়েছিল তাহলে? সেগুলো লিখতে ৭১টা পেজ ব্যবহার করা হয়েছে। একেবারে মুক্তিযুদ্ধের চেতনার সাথে খাপে খাপ। 30শে আগস্ট খন্দকার মোস্তাক সরকার একটা রাষ্ট্রীয় শ্বেতপত্রের মাধ্যমে কি কি পাওয়া গেছে সেটা প্রকাশ করে। আমরা কিছুক্ষণ পরেই দেখব কি কি পাওয়া গেছিল। অনেকেই বলতে পারেন শেখ মুজিবের ইমেজ খাটো বা নিচু করার জন্য মন গড়া একটা তালিকা করা হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা এমন নয়, সেটা আমরা কিভাবে বুঝবো? হতেও তো পারে, না হওয়ার কি বা আছে। আমিও তাই মনে করতাম, কিন্তু না। 1981 সালের 16ই জুন জিয়া সরকার তালিকাভুক্ত সকল মালামাল আগ্নেয়াস্ত্র ছাড়া, মানে ওর মধ্যে আগ্নেয়াস্ত্র ছিল। ব্যাপারটা তাহলে কেমন ছিল? আগ্নেয়াস্ত্র ছিল সেখানে? মানে পিনাকি ভট্টাচার্য যখন এই কথাটা বলছে, নিশ্চয়ই তার কোনো ভিত্তি আছে, সেই কারণে এইভাবে বলছে। আর আমি যেমনটা জানি, সে তো ভুলভাল তথ্য ছড়ায় না, তো হতেও পারে। শেখ হাসিনা সেগুলো গ্রহণও করে। আগ্নেয়াস্ত্রগুলো দেওয়া হয়নি সঙ্গত কারণেই, কারণ সেগুলোর কোনোটারই লাইসেন্স ছিল না। হাসিনা কিন্তু এইটা বলেনি যে আগ্নেয়াস্ত্র ছিল না। হাসিনা এটা বলেছে যে আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু সেই আগ্নেয়াস্ত্রগুলো হাসিনা দাবি করেছে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে সেগুলোকে নিষ্ক্রিয় করে শেখ মুজিবকে উপহার দিয়েছিল মুক্তিযোদ্ধারা, এবং এই অস্ত্রগুলোতে কোনো গুলি ছিল না। কথাটা সম্পূর্ণ মিথ্যা। সেখানে অস্ত্র এবং গুলি দুটোই পাওয়া গেছে, কোনো অস্ত্রই নিষ্ক্রিয় ছিল না। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটার প্রথম খণ্ড লিখতে যে আমি একাধিক রেফারেন্সে পেয়েছি যেখানে শেখ কামাল আগত সেনাদের জাসদের ক্যাডার মনে করে তাদের উপরে ব্রাশ ফায়ার করে। মূলত সেই কারণে সেনাদের তরফ থেকে পাল্টা গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত পুরো ঘটনার একটা রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে। তো সেই ৭১ পৃষ্ঠার সম্পত্তির মধ্যে কি কি ছিল সেটাই জানতে হবে। খেয়াল করে শুনুন। 503 তোলা স্বর্ণালঙ্কার, 4054 তোলা রূপার অলংকার। মানে এই তোলাটা হচ্ছে একটা হিসাবের একটা ব্যাপার, যেটা আমরা যেরকম হিসাব করি, তো সেরকম হিসাব করার ক্ষেত্রে এই তোলা কথাটা আর কি ব্যবহার হয়। বাংলাদেশি নগদ টাকা, ভারতীয় নগদ টাকা, কিছু ডলার, কিছু পাউন্ড স্টার্লিং এবং কিছু প্রাইস। কিন্তু এইসব আলাদা কান্ট্রি আলাদা আলাদা কিছু, যে ভারতীয় টাকা, পাউন্ড স্টার্লিং এবং ডলার এটা খুব সামান্য পরিমাণে ছিল। সেটা যাই হোক, এই আলাদা আলাদা দেশের কারেন্সি গুলো কিভাবে সেখানে ছিল আমি সেটাই ভেবে পাচ্ছি না। যে আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ পাওয়া যায় যেগুলো লাইসেন্স ছিল না, সেগুলোর মধ্যে কি কি ছিল? 3টা মার্ক 4 রাইফেল, একটা 303 রাইফেল, .30
32 বোরের দুটো রিভলভার, ম্যাগাজিন সহ একটা এসএলআর, দুইটা ম্যাগাজিন এবং 78 রাউন্ড গুলি সহ দুইটা এসএমজি লাইট মেশিন গান, একটা চাইনিজ রাইফেল, .22 বোরের একটা রাইফেল, ম্যাগাজিন সহ একটা ব্রেটা গান, 237টা গুলি সহ একটা জিও 3 রাইফেল, একটা মার্ক 3 রাইফেল সহ 2 বাক্স গুলি, দুইটা গ্রেনেড অবিস্ফোরিত এবং একটা এয়ার গান। এটাই আমি এটা বলার জন্য এতক্ষণ ভিডিওটা থামানোর চেষ্টা করছি যে সেই সময়তে দাঁড়িয়ে এত আধুনিক যেসব গানপত্র মানে মেশিন গানের মতো সেই সময়তে সেইগুলো যদি শেখ মুজিবের ওখান থেকে বার হয় তাহলে ভাবতে পারছো মানুষটা কেমন হতে পারে। মানে সেইটা শেখ হাসিনা ধামাচাপা দেওয়ার জন্য সেই সব অস্ত্রগুলো নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এইটা বলেই সে মানে যেমনটা বুঝছি যে সেইটা সে উপস্থাপন করছে। তো যতই চেষ্টা করো সত্যি ধামাচাপা দিয়ে রাখা যাবে না। কাগজপত্রের অভাবে এইসব অস্ত্র শেখ হাসিনাকে দেওয়া হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক 9 জন সাক্ষীর সামনে শেখ হাসিনাকে অন্যান্য মালামালগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং মালামাল গ্রহণের সময় মানে ওই যে সোনা রূপা কয়েক সের এবং প্রায় মন খানেক রূপা এগুলো বুঝিয়ে দেওয়ার সময় আগ্নেয়াস্ত্র ছাড়া সকল মালামাল বুঝিয়া পাইলাম বলে সরকারি তালিকায় হাসিনা নিজে স্বাক্ষর করে। সে সময় উপস্থিত ছিল শেখ সেলিম এবং সাজেদা চৌধুরী এবং এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিল। এরপরে জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় শেখ মুজিবের যে বাড়িটা সেটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফেরতও দেওয়া হয়। আমি এই উদ্ধার করা মালামাল নিয়ে কোনো মন্তব্য করব না। যিনি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, যিনি পলিটিক্স ছাড়া আর তেমন কিছুই করেননি, কিছুদিন ইন্স্যুরেন্সে চাকরি করেছেন, তার বাসায় পাওয়া স্বর্ণালঙ্কার এবং রূপার পরিমাণ কি খুব স্বাভাবিক? সেটাই আমি এটাই ভাবছি যে মন খানেক যদি রূপা পাওয়া যায় আর সেই পরিমাণ যদি স্বর্ণালঙ্কার পাওয়া যায়, ভাবতে পারছো সেটা কত টাকার। আর সেই রকম একটা সময় যখন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, মানুষের খাওয়া দাওয়াই ঠিকভাবে চলছিল না, দিন আনা দিন খাওয়া পরিস্থিতি ছিল, একদম মানে অবস্থা খুবই খারাপ ছিল। এরকম একটা পরিস্থিতিতে মানবতার ফেরিওয়ালা নামের শেখ মুজিব, তার কাছে এত এত সম্পদ থাকার পরেও মানুষ না খেয়ে মরছিল, সে দেখেও সেইগুলোকে জমিয়ে রেখেছে, নাকি তার উল্টো চিত্র যে সে মানুষকে শোষণ করে এইগুলো সে জমিয়ে রেখেছিল? না, সেদিকে আমরা মোট নেব না, আমাদের যেটা মানে মনোভাব সেটাই প্রকাশ করলাম মাত্র। জিয়ার ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস নিয়ে খুব কৌতুক করে, এমনকি হাসিনা নিজেও অসংখ্যবার করেছে। কিন্তু প্রায় 4.5 সের সোনা আর প্রায় 1 মণ রূপার ইতিহাস চাপা পড়ে আছে। 1 মণ রূপা, এগুলো তো খুঁজে বের করা আমাদের দায়িত্ব। চাপা দিয়ে তো ইতিহাস লুকানো যাবে না, সব খুঁজে বের করা হবে। সত্যি সত্যি এরকম কিছু মানুষ আছে বলেই আমরা সত্যিগুলো জানতে পাচ্ছি। আর পিনাকি ভট্টাচার্যের ভিডিও আমি রিসেন্টলি কিছুদিন আগেই দেখেছি এবং তাকে পার্সোনালি আমি তেমন একটা চিনতাম না, তবে সে যে ভিডিওগুলো দেখে মানুষ বলে যে না ইনি বিশ্বস্ত এবং বাংলাদেশের মানুষ এনাকে নিয়ে গর্ব করে। যে ব্যাপারটা হচ্ছে যে মানবতার ফেরিওয়ালা সেই সময়তে সে দেশের প্রধানমন্ত্রী বা তার আগেও সে যখন এইসবগুলো হয়নি, সো তার কাছে এত এত সম্পদ সে কিভাবে পায়? আর বাংলাদেশের যে পরিস্থিতি খারাপ ছিল সেই সময়তে এখন যে অবস্থা আছে এখন অনেক উন্নতি হয়েছে আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হয়তো হবে। তো আগেকার সেই পরিস্থিতিতে এত এত জিনিস সে তার ঘরে লুকিয়ে রেখেছিল, এটা ভাই কেমন একটা নয়? আগ্নেয় অস্ত্র অনেকগুলো, তারপরে আমরা যেমনটা দেখলাম মেশিন গানের মতো এরকম গানগুলো সেখানে ছিল। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা জিনিস ইঙ্গিত করছে যে না, বিষয়টা যেভাবে আমাদের দেখানো হয়েছে, যেভাবে আমরা হজম করতে চাচ্ছি সেই বিষয়টা মনে হচ্ছে না যে এইভাবে ঘটেছিল। তো এই জিনিসটা নিয়ে না হয় কথা নাই বা বললাম, আমাদের মনোভাব আমরা প্রকাশ করলাম, যারা বোঝে তারা ঠিকই বুঝেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের আশেপাশটা খেয়াল রাখো। লাভ ইউ, টেক কেয়ার, টাটা।